সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নিজামুল হক বিপুল। প্রথমবারের মতো দেশবার্তা আপনাদের সামনে নিয়ে আসছে এই টকশো। আমরা নিয়মিত থাকবো আপনাদের সঙ্গে এবং আজকে প্রথমবারের মতো আমরা যে আলোচনাটি করতেই চাই, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনীতিতে এখন এক ধরনের অস্থিরতা চলছে, প্রশাসনে অস্থিরতা চলছে, সর্বত্র এক ধরনের অস্থিরতা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেই, আছে অস্থিরতা। এর মধ্যে সম্প্রতি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে বিধ্বস্ত হয়েছে একটি জেট ফাইটার বিমান F7। সেই বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 30-এর অধিক ফুল ঝরে গেছে আমাদের মধ্য থেকে। ফুল বললাম এই কারণে যে সেই শিশুরা ঝরে গেছে আমাদের মধ্য থেকে। তাদের নিয়ে আমরা কথা বলতে চাই। তাদেরকে ঘিরে যে রাজনীতি হচ্ছে, তাদের চিকিৎসার আর কাজে যে বাধা সৃষ্টি করা হচ্ছে, এইসব নিয়ে আমরা একটু কথা বলতে চাই আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জানিপক এবং চতুর্থ উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা এখন সবচেয়ে আলোচিত টক অফ দ্য কান্ট্রি বলবো না, টক অফ দ্য ওয়ার্ল্ড বলতে হবে, যে জেট ফাইটার আমাদের F7 বিধ্বস্ত হলো। সেই বিধ্বস্ত নিয়ে নানা রকম ঘটনা শোনা যাচ্ছে। কেউ অভিযোগ তুলেছেন যে মূল ঘটনা আড়াল করার জন্যই নানাভাবে চেষ্টা করা হচ্ছে। শিশুদের যে মৃতদেহ সেগুলো পাওয়া যাচ্ছে না সঠিকভাবে, অভিযোগ আসছে, আরও নানা অভিযোগ। এই যে আমরা শিশুদের নিয়ে রাজনীতি করছি, এই যে শিশুরা যখন বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে রাজনীতিবিদরা কি হামলে পড়েছেন। আমাদের সম্বিত ফিরবে কবে? আমাদের আজকের বিষয় হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডি, সম্বিত ফিরবে কবে? ধন্যবাদ। চমৎকার একটা কন্ট্রোভার্সি ইস্যু আপনারা ফোরফ্রন্টে নিয়ে এসছেন, সেই জন্য আপনাদের সাধুবাদ। এবং প্রথমবারের মতো আপনাদের এই স্টুডিওতে পদার্পণ করলাম, সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আর এমন একটি আবহ এখন তৈরি হয়েছে হতাশার চরমে, এবং অনেকেই ঘুমোতে পারছেন না রাতের বেলায়। এই মাসুম বাচ্চারা, তারা তো জীবনের রং, স্বাদ, আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না। একেবারে নিষ্পাপ অবস্থায় তাদের চলে যেতে হবে। নানা রকম কনস্পিরেসি থিওরি আমরা শুনতে পাচ্ছি। যেমন একটি এরকম যে দিন দুয়েক আগে আপনার হ্যাকারদের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম একটি ঘটনা ঘটবে। এখন হ্যাকারদের মধ্যে গণক ঠাকুর বা জ্যোতিষ কতটা শক্তপোক্ত অবস্থায় বিরাজমান সেটা আমি জানি না, কিন্তু কনস্পিরেসি থিওরির অংশ হিসেবে এটি নানান রকমের গুজবের ডালপালা সমৃদ্ধ করছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আপনার এই F7 ট্রেনিং জঙ্গি বিমান, এটি যেভাবে বিধ্বস্ত হলো, এটির সূত্র ধরে বলা হচ্ছে যে এই মডেলের ভার্সনের যুদ্ধ প্রশিক্ষণ বিমান অলমোস্ট লাইক ফ্লাইং কফিন। এবং এই যে বাংলাদেশে এটি সরবরাহ করার পর যে কোম্পানি যে সরবরাহ করেছে চীনারা, তারাও কিন্তু এটা প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। আর যে বিষয়টা আরো গভীরে যদি যাই আমরা, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়টাকে সামনে রেখে ব্রিটিশ রাজের সময় আমাদের এয়ার স্ট্রিপগুলো গড়ে উঠেছে দেশে, এবং আমাদের বর্তমান যে সেনানিবাস, এটির অধিকাংশ এলাকা কিন্তু বিমান বাহিনীর। বিশাল আপনার এয়ার স্ট্রিপ, আপনার যে তেজগাঁও এয়ারপোর্ট একদম শহরের মধ্যে, শহরের আবার আর উত্তর অংশে কর্মীচলা এয়ারপোর্ট, বিমান দুটি আপনার ঘাঁটি, একটি তেজগাঁও এয়ারপোর্টে আর একটি কর্মীঠলায়। যখন আপনার তো তেজগাঁও এয়ারপোর্ট
সংস্থাপন করা হয়েছে তখন এটি ছিল শহরের বাইরে, জি। সঙ্গত কারণে, স্ট্যান্ডার্ড প্রসিডিওর যা। আমার বড় মাতুল তার মেমোয়াতে লিখে গেছেন যে তারা যখন কিশোর তখন শহর তো ছিল, যেটা শহর নয়, পৌর শহর, সেখান থেকে তারা পিকনিক করতে আপনার এই তেজগাঁও এয়ারপোর্টের আশপাশে যেতেন, না শহরের বাইরে এই বিবেচনায়, যেটা ভিন্ন স্বাদ পাওয়া যাবে। এবং সেখানে ওই এয়ার ডিফেন্সের অংশ হিসেবে কিছু মাটির ডিবি তৈরি করা হয়েছিল, মানে দূর থেকে পাহাড় বা টিলার মতো মনে হয়। এটা একটা বৈচিত্র্যপূর্ণ আপনার টেরেন হিসেবে চিহ্নিত হয়েছে। আপনার এই যে উত্তরা, নিকুঞ্জ, সব জনপদ, মডেল টাউন গড়ে উঠেছে কিন্তু এয়ারপোর্টকে ঘিরে। ফলে এখন সময়ের দাবি হচ্ছে একেবারে দি সিটি অফ দ্য কান্ট্রি, এই রাজধানী শহর থেকে যোজন দূরে সংস্থাপন করতে হবে আপনার বিমানবন্দর। এবং এত বড় মর্মান্তিক দুর্ঘটনার পরেও যদি আমাদের সেই কোল্ড ফিশ মেমোরি কার্যকর থাকে, অর্থাৎ আমরা ভুলে যাই, আরেকটা বিষয় আসলে সেটা দিকে মনোযোগী হয়ে পড়ি, তাহলে কিন্তু চলবে না। এতগুলো প্রাণ আপনার অশান্তিতে থাকবে যদি না আমরা পারমানেন্ট সলিউশনে যাই। এর আগে গত সরকারের সময় আমরা দেখেছি আরিয়াল বিল, সেখানে আপনার ভবিষ্যতে এই বিশাল বড় কই মাছ খাওয়া যাবে না এই বিবেচনায় যে আন্দোলন গড়ে উঠেছিল, তার ফলে কিন্তু আপনার এই স্থানান্তরের কাজটি হয়নি। কিন্তু এই ধরনের সংকীর্ণ চিন্তা ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে, জনস্বার্থে আমাদের কিন্তু অনেক বেশি অ্যাকোমোডেটিভ হতে হবে। আর আরেকটা বিষয় যেটি জানা গেছে যে মাইলস্টোন যে ভবনটি, সেটি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গড়রাজি ছিল কত প্রশাসন, রীতিমতো আন্দোলন করে টোরে দাবি আদায় করে নেওয়া হয়েছে। এখন ধরুন দৌড়পথ, উড্ডয়ন পথ বিমানের, সেইটা একটা বিজ্ঞানসম্মত প্রোটোকল আছে, সেটার বাইরে গিয়ে আপনি যদি এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলেন তাহলে এই ধরনের ভালনারেবিলিটি তৈরি হবে, এটাই স্বাভাবিক। একেবারে এই বিষয়গুলো আমাদের ভবিষ্যতে মনে রাখতে হবে। আর এর পাশাপাশি এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের বাংলাদেশে ভার্চুয়ালি অ্যাক্সিডেন্ট হাসপাতাল নেই, যা আছে ইমার্জেন্সি, সে সব ধরনের লোককে কাটার করে, তাই না? তো এই ধরনের পরিস্থিতিতে আপনার আরেকটা লেসন আমাদের জন্য লার্নিং হিসেবে আসলো যে সর্বত্র অ্যাক্সিডেন্ট হাসপাতাল সংস্থাপনের বিষয়টি। আপনি কি যেন বলছিলেন? আমি বলছিলাম যে এই যে ধরেন আপনি অনেকগুলো কথা বললেন যে বিমানবন্দর ঢাকার বাইরে, মানে শহরের বাইরে নিয়ে যাওয়া খুব জরুরি। বিগত সরকারের সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি আর আলোর মুখ দেখেনি, আন্দোলনের মুখে থেমে যায়। তারপরে আরো অনেক দূরেও যমুনার পারে, যমুনার চলে করার চেষ্টা করা হয়েছিল, ব্যয়বহুল দেখে হয়নি। আপনার এখন তো প্রশ্ন উঠেছে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মতো একটা জায়গা, এই বিশাল এই জনবহুল শহরে ভিতরে ক্যান্টনমেন্টের একটা জায়গা, ক্যান্টনমেন্টের মতো একটা জায়গা থাকাটা কতটা জরুরি? নৌবাহিনীর সদর দপ্তর কেন ঢাকায় থাকতে হবে? কোস্টগার্ডের সদর দপ্তর কেন ঢাকায় থাকতে হবে? এটা বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। এখন যে দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনার পর এটি আরো আলোচনায় আসছে, আবার নতুন করে বিশেষজ্ঞরা বলছেন এটা বিবেচনা করা দরকার। এটাকে আপনি কি মনে করছেন? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে লাশ নিয়ে যে একটা টানাহেঁচড়া শুরু হলো রাজনীতির মতো, এবং আপনি দেখেছেন গতকালকে 2 উপদেষ্টা গিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থেকে তারপর ফ্ল্যাগবিহীন তারা বের হতে হয়েছে। কেন তাদেরকে অবরুদ্ধ হতে হলো? পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতো কেন? কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটি তো এক লহমায় হয়নি। আমাদের এখানে তথ্য চেপে রাখার, আড়াল করবার একটা সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে। এই জায়গাটাতে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সরকারি যে ভাষ্য, এই প্রেস নোটের ভাষা, সেখানে আমূল সংস্কার নিয়ে আসে। একেবারে মানে টিপিক্যাল কতগুলো শব্দ ব্যবহার করা হয়, বিচ্ছিন্ন ঘটনা, তারপর সময়ের সঙ্গে সঙ্গে আপনি সংখ্যার পরিমাণ বাড়িয়ে দিলেন ইত্যাদি। এখন বেসরকারিভাবে বা অসমর্থিত সূত্রে বলা হচ্ছে 246 জন, আর সেখানে আমরা
30-40-এর কোটায় আছে। আচ্ছা, তো এই যে বিশাল হায়াটাসটা জাস্টিফাই করবেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে অনেকে হয়তো অঙ্গার হয়ে গেছে, ডিস্টিংগুইশ করা মুশকিল, তৎসত্ত্বেও মনুষ্য সন্তান, সেটা তো আপনাকে বিবেচনায় রাখতে হবে। আর মানুষ প্যানিকড হয়ে যাবে এই বিবেচনায় আপনি যদি তথ্য আড়াল করেন, তাহলে তো গুজব যে পত্র পল্লবে জালপালা মেলবে, সেটা থেকে আপনি রক্ষা করবেন কিভাবে? আপনার আমাদের মাননীয় উপদেষ্টাবৃন্দ তারা বক্তব্য রেখেছেন এবং সেখানে রীতিমতো যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে নানা রকম মিথ্যা তথ্য, অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ছে, এটার নিন্দা তাদের কণ্ঠে আমরা দেখলাম। কিন্তু মূল বিষয় হচ্ছে যে সমস্যার গোড়া যেখানে, সেই জায়গাটা কিন্তু নজর দেওয়া হচ্ছে একদম না। তারপর মাননীয় শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে। তিনি বলেছেন যে উনি পদত্যাগ করবেন না, তবে নিয়োগকর্তা যদি চান তাহলে তিনি আপত্তি করবেন না। তো এই যে দায়িত্ব নিয়ে আপনার পদত্যাগ করবার যে সংস্কৃতি, সেটা কিন্তু আমাদের এখানে গড়ে ওঠে। প্রতিটা দায়িত্বই অমল ধবল দায়িত্ব মনে করা হচ্ছে এবং শেষ সময় পর্যন্ত আঁকড়ে ধরে রাখা যায় কিভাবে, সেটা আর একটা কোশিশ আমরা লক্ষ্য করি। আর আপনার এই যে গোপালগঞ্জের ঘটনাটা ঘটলো, তার পরপরই এ ধরনের একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে যে অরাজক পরিস্থিতি তৈরি হলো এবং তার প্রতিক্রিয়ায় আবার আমরা দেখলাম নবগঠিত রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতা আসনাদ আব্দুল্লাহ এবং আমাদের সার্জিস আলম, এর পাশাপাশি মাননীয় উপদেষ্টা সজীব ভুঁইয়া, তারা তিনজনই কিন্তু ধমকের সুরে কথা বলেছে। আপনার রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন এই মাইলস্টোনের বিদ্যার্থী যারা আন্দোলন গড়ে তুলেছে তাদের নিরিখে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখন ধরুন যেই প্রক্রিয়া আপনার আগমন ঘটেছে, সেই পদাঙ্কই তো তারা অনুসরণ করছে। সুতরাং নৈতিকভাবে আপনি এটা করতে পারেন না। দ্বিতীয়ত আপনার কণ্ঠ হতে হবে যথেষ্ট পরিমাণে সেন্সেবল এবং অনুভব সমৃদ্ধ। সেখানে আপনি যদি ধমকের সুরে কথা বলেন, তাহলে নতুন তকমা তো এটে দেবে যারা টার্গেট অডিয়েন্স যাদের বলছেন, যেই গালাগালগুলো করেছেন ফ্যাসিবাদের তাদের, তার সঙ্গে নব্য ফ্যাসিবাদের তকমা যদি ঝুলে যায়, সেটা আপনার সাগফ করবেন কিভাবে? এই বিষয়গুলো, পরিণামগুলো চিন্তা করাটা ভালো। আর আপনার একটা সুযোগ তৈরি হয়েছিল জাতীয় ঐক্যের ডাক দেয়া। মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে ডাকতে পারতেন, নিবন্ধিত অবন্ধিত সকল রাজনৈতিক দল যারা বিশেষ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, সেটা না করে তিনি 4টি দলকে ডেকেছেন এবং সেখানে যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে সেটা তুমুল সমালোচনা হয়েছে একেবারে। যেখানে রাষ্ট্রীয় শোক পালন করছেন, সেখানে আপনি আপনার শীত হাসি দিচ্ছেন, তারপরে বহুমূল্য আপনার ওয়াটার বটল আপনার সামনে শোভা পাচ্ছে, হলুদ পানীয় আশপাশেও কিছু কি দিচ্ছে। এটা তো মচ্ছব নয়, আড্ডার সময় নয়। আপনার যেখানে এই দুর্ঘটনা কিভাবে মোকাবেলা করা যায়, কিভাবে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা পরিহার করা যায়, সেই বিষয়গুলো আলোচ্য বিষয় না হয়ে কিভাবে আপনার সাবেক সরকারে যারা ছিলেন, যারা আপনার ক্ষমতাচ্যুত হয়েছেন, তাদের কিভাবে ট্রিট করা যায়, সেই বিষয়টাই মুখ্য আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে। এটাও কিন্তু খুব ইতিবাচক মাইন্ডসেটের পরিচয়। আমি তো যতদূর জানি যে ওই বৈঠকটা কালকে যে 4 দলীয় নেতাদের বৈঠক করা হয়েছে, ওই বৈঠকটা আসলে এই মাইলস্টোনকে কেন্দ্র করে না। ওই বৈঠকটা ছিল, ওই বৈঠকে মাইলস্টোনের যদি ঘটনা হয়, ওই বৈঠকে আলী রিয়াজ, মনির হায়দারদের কাজ কি? আমি যতদূর জেনেছি যে ওই বৈঠকটা ছিল মূলত যে আলী রিয়াজ যে জুলাই সনদ নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন, সেটা নিয়ে দ্বিমত, নানা মত আছে, এইটাকে একটা অ্যাকোমোডেশন করার জন্যই প্রধান উপদেষ্টাদের ডেকেছিলেন, যার ফলে জুলাই নিয়েই আলোচনা হয়েছে বা সনদ নিয়েই আলোচনা হয়েছে। এখানে আসলে মাইলস্টোন স্থান পায়নি। এত তুচ্ছতাচ্ছিল্য করে দেখার কারণ কি সরকারের? এই যে সরকারের, আপনি বলছিলেন সজীব ভুঁইয়া উগ্রতা, যেসব বক্তব্য দিয়েছেন, উগ্রতা ছড়াচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, উনি কে?
উনি কেন গরম বক্তব্য দিবেন, সার্জিস কেন গরম বক্তব্য দিবেন? আপনি বলছিলেন যে এনারা যেই পথে এসেছেন বা সরকার নিয়ে এসেছেন ওই পথই তো তারা অনুসরণ করছে। আর যার স্বজন হচ্ছে যে স্কুলের শিক্ষার্থীরা মারা গেছে, ওই স্কুলের তার শিক্ষার্থী বড় ভাই ছোট ভাইরা সবাই মিলেই তো প্রতিবাদ করছে। আপনি এটাকে রাজনৈতিক রং দিচ্ছেন কেন? দেখুন, পুরো বিষয়টা হতাশাজনক এবং এমনটি আমরা আশা করি। তরুণ তুর্কি নেতারা তাদের যারা উত্তরসূরি তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে পথ দেখাবেন, দিশা দেখাবেন। সেটা না করে ধমক দেওয়াটা বড় ভাই সুলভ, দাদা সুলভ, এটা আপনার কাঙ্ক্ষিত হতে পারে না। আর যে বিষয়টা, যে মিসম্যানেজমেন্ট, যে সমন্বয়হীনতা, এটি প্রকটভাবে সবার চোখে ধরা পড়েছে। আপনার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল মাইলেজ দেওয়ার যে চেষ্টা, সখানে কর্মী নিয়ে গিয়ে হাজির হওয়া, তারপর আপনার প্রতিবন্ধক হিসেবে অবতীর্ণ হওয়া, এই সব কিছুই কিন্তু আপনার ইনসেন্সিবল কাজ হচ্ছে। আপনার সখানেক লোক দর্শনার্থী হিসেবে হাজির হলেন, এই যারা কাতরাচ্ছেন যন্ত্রণায়, তাদের জন্য তো আপনি নতুন ঝুঁকি তৈরি করবেন, সংক্রমণের একটা আধার হিসেবে আপনি কাজ করতে পারেন। সেই জন্য এই বিষয়গুলো থেকে লেসন যেটা আমরা লার্ন করতে পারি, ভবিষ্যতে আমাদের সতর্ক হতে হবে যে কোনো অবস্থায় এর পুনরাবৃত্তি যাতে না ঘটে, এবং এটাকে একটা সিমুলেশন গেমের মতো করে ধরে আমরা যদি যেই প্রস এন্ড কনগুলো আছে সেগুলো ধর্তব্যের মধ্যে নেই, এবং সোয়াট অ্যানালিসিসের মতো আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, সেইভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করি, তাহলে সেটি হবে কাজের কাজ। এই যে আপনি বলছিলেন এই যে রাজনীতি করা, এই সম্বিতটা আমাদের কবে ফিরবে? আসলে আমরা আসলে কবে সুস্থ চিন্তা করব যে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, এবং শুধু দুর্ঘটনা না, একটা বিদ্যালয়ে শিক্ষার্থীরা শেষ হয়ে গেল, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বহু লোক মারা গেল। এরপরেও আমরা এ নিয়ে রাজনীতি করি, আমাদের উপদেষ্টারা কথা বলেন, রাজনীতিবিদরা কথা বলেন, এবং সব কিছুতে এই যে এক ধরনের প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তি আমরা লক্ষ্য করি। সম্বিত ফিরবে কবে আসলে? দেখুন, আপনার এই যে ঘটনাটি, এটি যেন সর্বশেষ দৃষ্টান্ত হয়ে আমাদের জাতীয় জীবনে বিদ্যমান থাকে, এবং ম্যাক্সিমাইজ করা, এর থেকে যত পরিমাণে লেসন লার্ন করা যায়, সেগুলো কার্যকর করা যায়, সেটার এখনই সময়। সম্বিত অবশ্যই ফিরবে, কারণ ইংরেজি যে প্রবাদটা সেটা এরকম, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তা কিন্তু অনুভূত হচ্ছে, সুতরাং আমাদের উপায় বেরোবে, আমি আশাবাদী। এই পরিস্থিতি থেকে উত্তরণের কথা আপনি বলছেন যে সম্বিত ফিরবে। আপনি একটু আগে বলছিলেন যে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, সেই বৈঠকে শরবতের যে গ্লাস আমরা দেখলাম, যে হাসির মেলা দেখলাম, এরপর কি আপনার মনে হয় যে আসলে আমরা খুব সচেতন, এত বড় একটা দুর্ঘটনার পরেও আমাদের মধ্যে কোনো ধরনের অনুভূতি কাজ করছে না? দেখুন, হয়তো যারা ম্যানিং করছেন, আপনার টপ ব্রাস হিসেবে স্টিয়ারিং হুইল ধরে আছেন, তারা হয়তো ততটা সেন্সিটিভিটি দেখাতে সক্ষম হননি, কিন্তু ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য কিন্তু এটা একটা লেসন হয়ে থাকলো। আশা করি তাদের বয়স 85 বছর হবে না, আরও কম বয়সের মানুষ তারা হবেন, এবং যে দৃষ্টান্ত দুজন উপদেষ্টা এখনো যারা তরুণ তুর্কি বলা যায় দায়িত্বে আছেন, তারা তাদের হাত ধরে ভবিষ্যতে আরও ফিউশন অফ নিউ ব্লাড ঘটবে, নতুন ক্যাবিনেট আসবে, এবং তাতে আপনার এই ক্যাবিনেটের যে শর্ট কামিংগুলো ছিল সেগুলো দূরীভূত হবে, এমনটা আমরা প্রত্যাশা করতে পারি। কেন আপনার মনে হচ্ছে যে, আপনি একটু আগেই তো বলছিলেন যে যে তরুণ উপদেষ্টা যে ভাষায় কথা বলেছেন, তো এইরকম কথা বলার পর আপনি কিভাবে প্রত্যাশা করেন যে তাদের হাত ধরেই আবার নতুন একটা প্রত্যাশা জায়গা তৈরি হবে? দেখুন, সবাই যে সকল কৃতিত্ব বা সবগুলো ডিম আপনার এই ন্যাশনাল সিটিজেন্স পার্টির ভাড়া রাখতে হবে কোনো কথা তো নেই। আপনার কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ
গত সরকারের অবসান চেয়েছে, আন্দোলন করেছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, অনেকের অঙ্গহানি ঘটেছে। সবাই তো আর এই এনসিপির আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক সদস্য পদ গ্রহণ করেননি। তো সুতরাং এই বড় টার্গেট অডিয়েন্সে ডেফিনেটলি আপনি প্রত্যাশিত ব্যক্তিবর্গ পেয়ে যাবেন। একেবারে শেষ পর্যায়ে আসছে, একটা প্রশ্ন করতে চাই, সরকারের কাছে আসলে আপনার প্রত্যাশা কি, বিশেষ করে এই মাইলস্টোনকে কেন্দ্র করে? আমার প্রত্যাশা তারা বাগাড়ম্বরের রাজনীতি, কথা বলার রাজনীতি পরিহার করবেন, জাম্পস্টার্ট সলিউশনে আসবেন, দৃশ্যমান পদক্ষেপ যেন তারা গ্রহণ করতে পারেন, সেটাই হবে আমার পক্ষ থেকে নাগরিক হিসেবে তাদের প্রতি তাগাদা। এই যে শিশুদের লাশ নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, এই জায়গারও তো একটা সলিউশন দরকার। ডেফিনেটলি আপনার এই যে গোপনীয়তা সংস্কৃতি, এটা উপরে ফেলতে হবে, প্রয়োজনে হুইসেল ব্লোয়িং কালচার চালু করতে হবে। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ, আমাদেরকে দেশ বার্তার টক শোতে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আগামীতে আপনার থেকে আবারও পাবো আপনাকে, এবং নিয়মিতই আমাদের অনুষ্ঠানে আপনাকে একজন আলোচক হিসেবে পাবো। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশ বার্তার টক শোটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখবেন, আপনাদের মতামত দেবেন এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।